এই স্ট্যাটাস দেওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী এরা সবাই কি বাথরুমে ঢুকে বসে আছে নাকি বাথরুম থেকে বের হইছে এখন পর্যন্ত ভয়ে? একটা সরকারকে জানি যে সরকারটা ক্ষমতায় আসলেই বাংলাদেশ থেকে কোনো এক কারণে বিদ্যুৎ নাই হয়ে যায়। মানে এইটা কি একটা কোনো কাকতালীয় ব্যাপার নাকি এর পিছনে আরো কোনো সমীকরণ আছে, এর ইকুয়েশন আছে? না, এই সরকারের সাথে বিদ্যুতের আসলে কিভাবে যেন একটা ব্যাপার আছে। এটা সে শুধু যদি অনেকে হয়তো বলবে যে খাম্বা চুরি করা বা ইত্যাদি, ইত্যাদি শুধু এটাই না। আপনারা যদি ভুলে গিয়ে না থাকেন তাহলে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে যে গুলি করে হত্যা করা হলো আ বিদ্যুতের দাবিতে যখন এলো এবং আ এটি মানে আসলে হয় কি যে আপনার ম্যানেজমেন্টের মানে সরকার তো একটা দেশ তো আসলে একটা কোম্পানি না। একটা দেশ তো আ একটা ফ্যাক্টরি বা একটা কোম্পানি না। দেশ তো একটা অন্যরকম বিষয়। আপনার যেমন ধরেন আ কোম্পানি হচ্ছে গিয়ে শুধু লাভ করার আশায় থাকে। আর দেশ অন্য বিষয়। সো এটা তারেক রহমানের আলাপ আলোচনা বা তার কার্যকলাপ দেখে আমার কাছে মনে হচ্ছে যে উনি একটি কোম্পানির সিইও। এর বাইরে তাকে আমার আসলে কিছু মনে হচ্ছে না। এবার সেটা কেন মনে হচ্ছে না সেটি নিয়ে হয়তো আরো আমার কথা আছে ভাই। কিন্তু আ হি ইস নট ক্যাপাবল টু রান এ কান্ট্রি। আমি আমি বলছি না যে আ তার মা অন্তত তার থেকে ন্যূনতম একটু ভালো চালাতেন। এবার ওই সময়টার মধ্যে তো একটা পার্থক্য আছে। এরপরে উনার মা ক্ষমতা থেকে যাওয়ার পরে ১৭ বছর পার হয়ে গেছে। এবং তার থেকে বড় বিষয় হচ্ছে গিয়ে তারেক রহমান তো আসলে রাজনৈতিক কোনো ব্যক্তি না। একটি দেশ চালাতে হলে একজন রাজনৈতিক ব্যক্তির দরকার হয়। যার ফলে আসলে এই অব্যবস্থাপনা এবং এটি দিয়ে তৎক্ষণাৎ এই সরকার বেরিয়ে আসতে পারবে বলে আমার মনে হয় না। যার কারণে আপনি তো বললেন শুধু বিদ্যুৎ না। প্রত্যেকটা খাতে এত ভয়াবহ অ দুরবস্থা যা দিয়ে আসলে সহসা বের হতে পারবে বলে মনে হয় না। আপনি যখন একটা কোম্পানির কথা বললেন, আমার আ তারেক রহমানের মানে এক্সপেরিয়েন্স যদি আমি একটা সিভি বানাই, সিভি বানানোর দায়িত্ব দেওয়া হয়, আমাকে কিন্তু লিখতে হবে কোথাও না কোথাও যে তিনি হাওয়া ভবন পরিচালনার এক্সপেরিয়েন্স আছে। তো ভালো। সেই এক্সপেরিয়েন্স দিয়েই হয়তো উনি দেশ চালাচ্ছেন বলে মনে হচ্ছে আপনার। তাই কি না? রাইট। হ্যাঁ, মানে সেটা তো একটা ব্যাপার আছেই। কিন্তু উনার আ উনি যেদিন থেকে হচ্ছে গিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসলেন, তারপর থেকে আজ পর্যন্ত উনার কোন আচার-আচরণ দেখে আমার মনে হয় নাই যে উনি আসলে একটি দেশ চালাচ্ছেন। এটি হচ্ছে গিয়ে মানে ফিল আছে না? একটা ফিল এর ব্যাপার আছে কিন্তু। একটা ফিল এর একটা ব্যাপার আছে। আমি এই ফিলটা পাইনি যে উনি আসলে দেশ পরিচালনা করছেন। আমার কাছে মনে হচ্ছে উনি একটা কোম্পানির সিইও। হ্যাঁ, কারণ উনার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড যদি বলতে যাই, সেইভাবে কিন্তু বেশি কিছু খুঁজে পাবেন না। কারণ কিছুই উনার খুঁজে পাবেন না। রাজনৈতিক বেশি কিছু তো আপনি একটু ভদ্রতা করে বলছেন। আমি যদি হুম, আপনাকে প্রশ্ন করি উল্টো, যদিও আপনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, আসলে কি আদৌ কোন রাজনৈতিক এক্সপেরিয়েন্স উনার আপনি খুঁজে পাবেন কিনা? সেটি হচ্ছে বিষয়। একদমই উনার কোন রাজনৈতিক অভিজ্ঞতা নাই। এত অরাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে আর কখনো রাষ্ট্র ক্ষমতায় আসে নাই। হ্যাঁ, আপনি যদি এরশাদের কথা বলেন, জিয়ার কথা বলেন বা ধরেন এই যে ইন্টারিম গভর্নমেন্ট বিভিন্ন সময় ছিল বা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলেন সেটা আলাদা জিনিস। কিন্তু নির্বাচিত হয়ে একজন অরাজনৈতিক ক্ষমতায় আসছে এই ১ম। এরকম আমি আর আগে সেটাই। কখনো দেখি কারণ আমার মনে হয় উনার থেকে যদি রাজনৈতিক ক্যারিয়ার উনার দেখি আমরা, তাহলে উনার থেকে বেশি এক্সপেরিয়েন্স বরং বলতে পারবো আপনারই। কারণ বিদেশে বসে কিছু লাইভ প্রোগ্রাম করা ছাড়া তো আর কোন রাজনৈতিক কর্মকান্ডে আমরা কখনো তাকে জড়িত হতে দেখিনি। তো সেই বিদেশে বসে লাইভ প্রোগ্রামের এক্সপেরিয়েন্স এর যদি বলি তাহলে তার থেকে বেটার এক্সপেরিয়েন্স বরং আপনারই আছে। কিংবা অন্য যেকোনো আমি আপনার এখানে একটা রূপক অর্থে বললাম। যারা রাজনৈতিক লাইভ করেন বিদেশে বসে তাদের এক্সপেরিয়েন্স আরকি আমি বলতে চাচ্ছি যে আরো বেশি হওয়ার কথা। তো যাই হোক ফরচুনেটলি হোক, আনফরচুনেটলি হোক আমরা একজন প্রধানমন্ত্রী পেয়ে গেছি সেরকম। এখন পাওয়ার পরেই কি আসলে কি অবস্থা বলেন? এখন এই যে আমরা একটা স্ট্যাটাস আমি দেখলাম বাংলাদেশের আ রয়ের এজেন্টকে নিয়ে একটা আ স্ট্যাটাস সেই স্ট্যাটাসে যদি আপনি একটু দেখাতেন দর্শকদেরকে, হুম? হ্যাঁ, বাংলাদেশে কিরকম মানুষরা রাজনীতি করছে এখন এবং তারা কতটা আসলে সচেতন এবং কাদেরকে নিয়ে আমরা মাতামাতি করছি। আমি একটু একটু যদি দেখাতেন, হ্যাঁ, খুব একটু ভালো চেষ্টা হতো। উনি কিন্তু খুব দূরের কেউ না। আমরা আমাদের জাতীয় হিরো যাকে আমরা কাজী নজরুল ইসলামের
জায়গাতে সমাধির পাশে যাকে জায়গা দিয়েছি সে তো ছোটখাটো কোনো ব্যক্তি হতে পারে না। এবং তার নামের শেষে মাসুমা হাদি আপনারা দেখতে পাচ্ছেন। হাদি মানে কি সেটাও আবার অনেকে জানেন যে হাদি শব্দটার অর্থ যদি ডিকশনারি থেকে বের করেন হয়তো অন্য কিছু পাবেন। সেই হাদির বোন, সে আপনাদের জাতীয় বীরের একজন বোন। তার কমন সেন্স, রাজনৈতিক সেন্স কি সেটা এই একটা স্ট্যাটাস পড়লেই আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। মেঘ না চাইতেই বৃষ্টি। শহীদ ওসমান হাদি হত্যার সাথে সরাসরি জড়িত বানানটা ভুল। আমাকে উচ্চারণ করতে হবে জড়িত। যাই হোক জড়িতই বলছি। আ ভারতের র এর প্রধান এখন ঢাকায় অবস্থান করছেন। অতি দ্রুত একে, একে, একে আটক করেন। মানে আচ্ছা যাই হোক। একে আটক করে জিজ্ঞাসাবাদ করতে হবে। শহীদ ওসমান হাদির খুনি ফয়সাল আলমগীর এরা কোথায় আছে? ভারতের কারাগারে নাকি অন্য কোথাও আছে তা বের করতে হবে। জাহাঙ্গীর, ফয়সাল এবং আলমগীরকে ভারত থেকে বাংলাদেশে ফেরত দিলেই রয়ের প্রধানকে ভারত ফেরত পাবে। তার আগে কিন্তু পাচ্ছে না। আপনার এই কি আমি প্রশ্নটা এভাবে করতে পারি, এই স্ট্যাটাস দেওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী এরা সবাই কি বাথরুমে ঢুকে বসে আছে নাকি বাথরুম থেকে বের হইছে এখন পর্যন্ত ভয়ে? জুয়েল ভাই আমি যদি বলি তাহলে ১ম এ হচ্ছে গিয়ে আমার যেটা মনে হয়েছে যে যেটি দেখবেন আচ্ছা। আমি Facebook এ হচ্ছে গিয়ে দিয়েছি বা আমাদের কমিউনিটি মানে YouTube এর কমিউনিটিতে আমি পোস্ট দিয়েছি যে এটা কি আসলে ওসমান হাদির বোনের পেজ বা আইডি কিনা? অথবা ওই নাম দিয়ে কেউ মকারি করার জন্য বা সার্কাজম করার জন্য এই পেজটি আসলে চালায় কিনা? পরে আমার একটা জিনিস মনে হলো যে না, এটা আমি তো আসলে নিজেই ভুল করছি। কারণ এটা হচ্ছে মাদ্রাসা পাঠ। আপনি নিশ্চয়ই জানেন যে হাদির বাবা একজন মাদ্রাসার শিক্ষক। হাদি নিজে মাদ্রাসার স্টুডেন্ট। তার বড় ভাই মাদ্রাসায় পুরো ফ্যামিলিটাই মাদ্রাসায় আসলে পড়াশোনা করছে। সুতরাং আসলে তাদের আ তাদের থেকে আসলে এর 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 থেকে মানে বড় কিছু আসলে বের হবে বলে আমার কাছে মনে হয় না। হাদি জাতীয় কথাই এটা আসলে। এটা একটা হাদি লেভেলের। ইট ওয়াজ মানে একটা লেভেল ন্যূনতম ধরেন একটা মানুষ বোকা-শোকা বা সহজ সরল তারও তো একটা মাত্রা থাকবে। ধরেন আপনি বাংলাদেশ হচ্ছে গিয়ে অনেক পাওয়ারফুল। অস্ত্র ইয়াতে সবকিছু টেকনোলজিতে অনেক পাওয়ারফুল। তারপরে একটা লোক এগুলো খুব পাওয়ারফুল। তারপরে একটা দেশ ধরেন কথার কথা বা বাংলাদেশকে ভারতের জায়গায় কল্পনা করেন, ভারতকে বাংলাদেশের ধরেন যে গোয়েন্দা সংস্থার প্রধান, সে ভারতে গেল। তাকে কি ওইখানে আটক করা সম্ভব? বা ধরেন নেপাল, আরো একটু ছোট সাইজের ছোট দেশের কথা বললাম। যদিও নেপালের করে এটা তখন হয়ে যাবে এটা যুদ্ধাবস্থা। এটা মানে সাথে এটা হলো যুদ্ধাবস্থা তৈরি হবে। কোন দেশের একটা এত বড় বিভাগীয় প্রধানকে অন্য দেশ যদি রাখেন আপনার একজন সাংবাদিককে আটক করার জন্য যুদ্ধ হয়েছে পৃথিবীতে। হ্যাঁ, হ্যাঁ? জাস্ট একজন সাংবাদিককে অন্য আরেকটা দেশের আ রাষ্ট্রীয় ক্ষমতা যদি অকারণে জোরপূর্বক আটক করে সেটাও যুদ্ধাবস্থা তৈরি করে। তার কোনো ধারণা আছে রয়ের প্রধান কি জিনিস? মানে কি? তার কোনো ধারণাই নাই যে আসলে র কি জিনিস এবং এর একজন প্রধান তার ক্যালিবারটা কোথায়? মিনিমাম কমন সেন্স টুকুও নাই। তো যাই হোক, এক গত আ কয়েকদিনের Facebook থেকে কিছু ঘটনা নিয়েছি। আমার কাছে একটা আ ছবি এখানে আছে। আপনি যদি একটু আপলোড দিতেন। আপনি জানেন যে স গ শহীদ মিনারে একটা কিশোর বলবো আমি। সেই কিশোরের ঝুলন্ত লাশ আমরা দেখতে পেয়েছি। এই ব্যাপারটা কি আপনার নজরে এসেছে? জি, হ্যাঁ। জি, জি। আমি বিষয়টি তো দেখেছি। এইটা শুধু আমি আমি ওই বিতর্কেও যাব না। সে ছাত্রলীগ করত কি করত না। আ এইটা বাংলাদেশে আ এই বিষয়টা সবসময় অমীমাংসিতই থাকে এক পক্ষ বলে এটা। কিন্তু আমি বলব একটা কিশোরের লাশ এইভাবে শহীদ মিনারে ঝুলানো কেন? আপনি খেয়াল করে দেখেন, আমরা শহীদ মিনারকে যেভাবে রূপায়িত করেছি, মাঝখানের স্তম্ভটি হচ্ছে মা এবং তার পাশের যে সন্তানগুলো আ বসে হয়তো হাঁটু গেড়ে সাধারণত বসে মায়ের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করছে এরকম একটা কিছু। তো ঠিক
সেই মায়ের কোলে ঝুলিয়ে দেওয়া হলো এক কিশোরের লাশ। এই বাংলা মাকে যারা রিপ্রেজেন্ট করে, যেই স্তম্ভটি রিপ্রেজেন্ট করে ঠিক সেখানেই। এটা কি আমার কাছে কোনো সাধারণ মার্ডারও মনে হচ্ছে না। এটা আপনি একটু ভেবে দেখেছেন এই বিষয়টা নিয়ে? এটা নিয়ে আপনার একটু পর্যালোচনা জানতে চাই আমি। আমি কারণ একই অবশ্যই সাথে শুধু একটা ঘটনাই না, এটা একটা আমার মনে হচ্ছে বর্তমান বাংলাদেশকেও রিপ্রেজেন্ট করছে আসলে এই একটা ছবি। জি। হ্যাঁ, এটি আসলে জহির ভাই, এটি যদি আমি বলি তাহলে এটি হচ্ছে একটি স্পষ্ট বার্তা। এখানে শহীদ মিনারে লাশ ঝুলিয়ে দেওয়া এটি একটি স্পষ্ট বার্তা। এই বার্তাটি দিয়ে হচ্ছে গিয়ে তারা এই মেসেজটি দিতে চাচ্ছে যে উই অকুপাইড 71 এর মুক্তিযুদ্ধের চেতনার যে বাংলাদেশ, ভাষা আন্দোলনের 52 সালের যে দেশের স্বপ্ন বা স্বাধীনতার যে বীজ বপন করা হয়েছিল, যেই বাংলাদেশ প্রতিষ্ঠা করেছো তোমরা, সেই বাংলাদেশকে আসলে আমরা অকুপাই করেছি। এটি তার একটি বার্তা কিন্তু। এটি আপনি যদি ভাবেন কেউ এটি চট করে একটা ইমিডিয়েটলি এই কাজটি করেছে, তা কিন্তু না। এটি কিন্তু খুব হাই কমান্ড থেকে কিন্তু এই অর্ডারটি এসছে। মানে একেবারে ধরেন যে গোষ্ঠী এই কাজটি করেছে, আমি নাম নিতে চাই না কারোর, তারা একদম সরাসরি একটি বার্তা দিয়েছে এবং এই বার্তাটি নামটা নিতেই হয় জামায়াত ইসলাম। জামায়াত ইসলামের যে এক আ সো কল্ড এক ব্যারিস্টার যার নাম হচ্ছে এস এম শাহরিয়ার কবির, সে কিন্তু পরিষ্কার করে বলেছে যে ৭১ সালে আমরা আমাদের দেশকে হারিয়েছি। ৫ আগস্ট ২০২৪ আমরা সেটিকে উদ্ধার করেছি। তো তার যে কিছু বার্তা দেওয়ার ব্যাপার থাকে, পরবর্তী বার্তা, সেই বার্তাগুলোই হচ্ছে গিয়ে